একবার যদি সৃষ্টি হয়ে যায় সেই কৌতূহল কিন্তু বাড়তেই থাকে। ট্রু। একজন কাপালিক বা সাধু বা অঘরী যাই বলি না কেন, কেন একটা বাড়ির দিকে ওই রকম ভাবে তাকিয়ে থাকবে বলো তো? বাড়ির বর্ডারের ভেতরে না বাইরে? বাইরে। এবং মানে তার গলায় আবার সাপও জড়ানো। জন্মদিনটা কিন্তু বাইরে বেশ ভালোভাবেই আমরা কাটালাম। ওরা ফিরেও গেল, ফেরার পথে আর কোনো রকম সমস্যা কিছু হয়নি। পরের দিন আমরা ফোন করেছি যে সাপটা তো দেখেছিলাম, মানে শুনেছিলাম আমরা যে ওরকমভাবে জড়িয়ে রয়েছে। তো ওদের মুখে আগেও শুনেছি যে সাপটা আবার খণ্ড বিখণ্ড হয়ে মরেও পড়ে থাকে। আচ্ছা, হ্যাঁ। তো আমাদের একটা কৌতূহল ছিল যে এইবারও কি ওরকম কিছু হয়েছে। আমরা ফোন করেছি, বললো না ওরকম কিন্তু কিছু হয়নি। তবে একটা জিনিস যেটা গিয়ে দেখা গেছে, বাচ্চাটার যে খেলনা বল ছিল, গাড়ি ছিল, সেগুলোর সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। মানে বেশ কিছু খেলনা গাড়ি টাড়ি কিন্তু কমে গিয়েছে, খুঁজে আর পায়নি বাচ্চাটা খেলতে গিয়ে। তো বলছে খেলনা চোর কে হতে পারে বলতো বাড়ির ভিতরে, যে এসে ঢুকে, হ্যাঁ, যে এসে খেলনা নিয়ে নেবে। তো আমি তখন জিজ্ঞাসা করি যে আচ্ছা তোমাদের যে মাসি রয়েছে, মানে যিনি কাজ করতে আর কি মানা করে দিয়েছিলেন, সেই মাসি কি কিছু বলেছিলেন যে কেন কাজ করতে আসবে না বা কিছু? বলছে হ্যাঁ মাসি ওই যে তোকে তখনই বলেছিল বাচ্চা ভূত রয়েছে বাড়িতে। মাসি সেই সময় বলেছিল এই বাড়িতে শুভ কিছু হয় না, বাচ্চা ভূত রয়েছে। এবার তখন আমার মনে একটা জিনিসের মানে আর কি সম্ভাবনা এসেছিল, সেটা হচ্ছে যে তাহলে এই বাড়িতে কি কোনোভাবে কোনো বাচ্চা টাচ্চা মারা টারা গিয়েছিল এরা আসার আগে? এই যে ধরো বাচ্চাটা হঠাৎ করে দুরন্ত হয়ে যায়, বাচ্চাটার খেলনাগুলো এদিক ওদিক মানে সরে যায়, বুঝে পাওয়া যায় না, বা আমাদের যে টিম মেম্বার দুবার দেখেছে। এবার এটা না মানে মনে হচ্ছে যে কেউ একটা রয়েছে, আবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে পরিষ্কার কিছু তো প্রমাণ নেই, কাকে আমরা কি বলবো। আবার ওই টিম মেম্বার আমাদের এরকমও দেখেছে ফেরার দিন একটা বাচ্চা মেয়ের অবয়ব, একটা যেন কেউ সরে গেল লাল ফ্রক পরে। বৌদিও ওটা টের পেয়েছে, এদিকে ছেলেটা দুরন্ত হয়ে উঠছে। মানে পুরো ব্যাপারটাই কিন্তু একটা ঘেটে রয়েছে, মানে আমরা বুঝে উঠতে পারছি না এইরকম একটা জিনিস। তো আমার তখন মনে হলো যে দাদাদের একবার বলবো, ওই বাড়ির যে মাসি বলেছিল বাচ্চা ভূত রয়েছে, কেন কথাটা বলেছে, কিভাবে কোন বাচ্চা মরে গিয়ে ভূত হয়েছে, আদৌ কথাটা কতখানি সত্যি, এটা একবার যাচাই করার কথা। এটা জাস্ট আমি মনে মনে ভেবেছিলাম, বুঝতে পেরেছো তো, কিন্তু আমার বলা হয়নি। এবার এই যে ঘটনাটা আমি পুরোপুরি ক্রমপর্যায়ভাবে বলছি, এই ক্রমপর্যায়ভাবে বললেও এই ঘটনাগুলো ঘটার মধ্যে তো বেশ কিছু করে দিন চলে গিয়েছে, পরপর তো আর হয়নি, আমি এখানে সাজিয়ে বলছি আর কি। এবার প্রায় মাস দেড়েক বাদে দাদার সাথে আবার কথা হয়েছে। দাদা ফোন করেছে, বলছে এরকম আমাদের একজন টিম মেম্বার বলেছিল যে তাদের একটা এক্সট্রা ফ্ল্যাট রয়েছে, তো দাদা ওই কারণে ফোন করছে যে তোদের ফ্ল্যাটটা কি এখনও ফাঁকা রয়েছে, আমরা তাহলে ওখানে শিফট করব, এখানে আমি আর থাকতে পারছি না। তখন আমরা বললাম যে কি হয়েছে? বললো গিয়ে তোদেরকে বলছি, আজকে স্টুডিওয় তোদের সাথে মিট করব। এবার আমরা যারা টিম মেম্বার আছি প্রত্যেকেই বিভিন্ন টিভি চ্যানেলের স্ক্রিপ্ট রাইটার, ঠিক আছে? তো আমাদের তো সকালবেলার দিকে ওই সব কাজই থাকে, আমরা অফিসে থাকি, তো তারপরে আমরা যখন যেরকম সময় পাই স্টুডিওতে এসে মিট করি। তো সেই দিন রাত্রিবেলাতে স্টুডিওতে মিট আপের একটা ব্যবস্থা করা হয়েছে। দাদা এসে যে ঘটনাটা বলছে সেটা মানে শুনে যথেষ্ট গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি বলি কি বলছে? দাদা বলছে যে রাতের দিকে, দাদা তো অ্যানিমেটার, আগেই বলেছি, কাজ টাজ করতে করতে রাত হয়ে যায়। এবার বেশ কিছুদিন রাত্রিবেলাতে দাদা একঘেয়ে কাজ করে যখন মাথাটা ঘেঁটে থাকে, তখন একটু রিফ্রেশমেন্টের জন্য বাইরে হয়তো ছাদে যায় বা গেটের কাছটায় যায় সিগারেট খেতে, ঠিক আছে? পরপর 2 থেকে 3 দিন কি হচ্ছে, দাদা যখনই ছাদে গিয়েছে বা মেন গেটের ধারে গেছে বা সদর গেটের পাশে গেছে, দেখছে একজন দীর্ঘদেহী কাপালিক বা সাধু টাইপের, বুঝতে পেরেছো, অঘরীও আমরা বলতে পারি, তার পরনে ছাল টাইপের পরা, মাথায় হচ্ছে ওই রকম জটার চূড়ো আর কি, আর গলায় সাপ জড়ানো। আচ্ছা। আর কপালে হচ্ছে তোমার পুরো ছাই টাইপের ল্যাপা রয়েছে। এবার স্ট্রিট লাইট জ্বলে, তো দাদাদেরও লাইট মানে জ্বালিয়ে রাখে বাড়ি, ঠিক আছে? বলছো ওই রকম আলোতে আমি ওই রকম দীর্ঘদেহী একজন কাপালিক বা সাধক যাই বলি না কেন, ওই রকম একজনকে দেখতে পেয়েছি। প্রথম দিন আমি দেখেছি, কিছু বলিনি। এবার বলছে ওই কাপালিকের দৃষ্টিটা, আমরা বলি না সেন দৃষ্টি বা বক্র দৃষ্টি, মানে একদম বাঁকাভাবে তাকিয়ে থাকা, কিছুর ওপর নজর একদম ওত পেতে থাকা, এরকম ধরনের দৃষ্টিটা
বলছে প্রথম দিন আমি ওরকম ওনাকে দেখেছি, আমি কিছু বলিনি, কিন্তু পরপর 2-3 দিন আমি সেমভাবে দেখেছি। আমাদের বাড়ির দিকে রাত হলেই আমি কাজকর্ম সেরে যখন একটু উঠি এদিক ওদিক যাওয়ার জন্য, সিগারেট খাওয়ার জন্য, তখনই তো ওনাকে মেনলি দেখতে পাই। দেখি আমাদের বাড়ির দিকেই তাকিয়ে রয়েছে শীতের রাতে। একজন কাপালিক বা সাধু বা অঘরি যাই বলি না কেন, কেন একটা বাড়ির দিকে ওই রকমভাবে তাকিয়ে থাকবে বলো তো? বাড়ির বর্ডারের ভেতরে না বাইরে? বাইরে। এবং মানে তার গলায় আবার সাপও জড়ানো। যাই হোক, আর বলে যে ওই রকম সাপ দেখলেই তখন ওদের একটা ভয় লাগছিল। এমনিতেই খুব স্বাভাবিক, সাপ দেখলে আমরা সবাই প্রায় ভয় পাই, তার মধ্যে ওদের বাড়িতে ওরম একটা অসুবিধাও মানে হচ্ছিল কি সাপ খণ্ড খণ্ড হয়ে মরে পড়ে থাকছিল। যাই হোক, বলছে আমি খুব ভয় পেয়ে যাই। আমি এরকম বেশ কিছুদিন এক নাগাড়ে জিনিসটা দেখার পর ওনাকে ডাকি যে আপনার কি চাই, আপনি কিছু কি বলবেন, আমার বাড়ির দিকে এইভাবে চেয়ে রয়েছেন কেন? বলছে ওর দিক মানে দাদার দিকে জাস্ট এরকমভাবে তাকায়, তাকিয়ে নিমেষের মধ্যে বা পলকের মধ্যে উধাও হয়ে যায়। দাদা বলছে একদিন আমি ওনার মানে পিছু পিছু গেছি, ওনাকে ধাওয়া করেছি, কিন্তু আমি ধরতে পারিনি। বলছে না ওকে আমি দৌড়তে দেখলাম, না ওকে আমি কোথাও বসে থাকতে দেখলাম, না আমি কোথাও ওকে লুকিয়ে পড়তে দেখলাম। আমার আগে আগে যাচ্ছিল, আমি ওর পিছু পিছু যাচ্ছিলাম, মুহূর্তের মানে কিছুটা রাস্তা এগিয়েছি, মুহূর্তের মধ্যে দেখছি চোখের সামনে কোথাও নেই, চারিদিক পুরো হচ্ছে নিস্তব্ধ অন্ধকার। আমি চলে এসেছি। তো আমি বললাম যে দেখো তুমি কিন্তু এইরকমভাবে হঠাৎ করে পিছু ধাওয়া নাও করতে পারতে, কারণ কার কিরম ইন্টেনশন থাকে আমরা তো বুঝতে পারি না। তখন বলছে না এর সাথে আর একটা জিনিসও ঘটেছে কিন্তু ওই কদিনে। আমি বললাম কী জিনিস ঘটেছে? বললো যতবার আমি ওই তোমার একে দেখেছি, ওই অঘরি বা ওই সাধু জাতীয় ওই লোকটাকে দেখেছি, ততবার কিন্তু আমার ঘরের ভিতর থেকে মানে আওয়াজ এসেছে, মানে বৌদি আমাকে মানে আমার বউ আর কি ডেকেছে আমাকে, শিগগিরই আসো, এসে দেখে যাও কি হয়েছে। এবার আমি যখন যতবার দৌড়ে গিয়েছি আমি দেখেছি আমার চোখের সামনে বাচ্চা ছেলেটা শান্ত, কিন্তু আমার বউ বলেছে মানে বৌদি দাদাকে বলেছে যে কি করে বাচ্চা ছেলেটা ওই ছত্রি ধরে আমি যেরকম দেখেছিলাম সেই ছত্রিটাকে কামড়ে কিরম একটা শেপটে হাঁটুটা মুড়ে হাত দুটোকে একদম পেঁচিয়ে দিয়ে ওরমভাবে নাকি ঝুলে থাকে। বৌদির ততবারই ঘুম ভেঙেছে, বিছানার পাশে দেখেছে নেই, এবং ওই ছেলেটা ওইভাবে সাঁটিয়ে ছত্রি ধরে ঝুলে রয়েছে। দাদা গিয়ে কিন্তু দেখতে পায়নি, ঠিক আছে। এবং এখানে একটা কাকতালীয়ভাবে সম্বন্ধ থাকছে, যতবারই ওই অঘরি বা সাধুকে দেখেছে দাদা বাইরে, ততবার ভেতরে ওই জিনিসটা হয়েছে। আচ্ছা আচ্ছা। এবার এখান থেকে একটা জিনিস আমরা পুরো পরিষ্কার বুঝতে পারলাম যে ওই সাধু বা কিছুর সাথে বাচ্চা ছেলেটা কোনোভাবে আর কি কানেকশন একটা রয়েছে বা কানেক্টেড হয়ে গিয়েছে। এবং গলায় ওই যে সাপ জড়ানো, ওটাও কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছিল যে এই বাড়ির ভেতরে যে সাপগুলো মরে পড়ে থাকে বা একটা সাপ যে পেঁচিয়েছিল গ্রিলের মধ্যে, ওটার সাথে কিছু সম্বন্ধ রয়েছে কিনা। কিন্তু এমন একটা ব্যাপার যে ব্যাপারটার কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো পয়েন্ট নেই বা কোনো সমাধান নেই, সব কিছুই ধরেও ধরতে পারছি না, এরকম একটা। তো আমরা তখন দাদাকে বলি যে তুমি ওই ফ্ল্যাটে মানে আমাদের যে টিম মেম্বারের একটা ফ্ল্যাট ছিল ফাঁকা, ওখানে শিফট করে যাও। দাদারা কিন্তু পরের দিন শিফট করে যায়, ঠিক আছে। কিন্তু কৌতূহল তো বড়ই সাংঘাতিক জিনিস, একবার যদি সৃষ্টি হয়ে যায় সেই কৌতূহল কিন্তু বাড়তেই থাকে। ট্রু।